আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাত ভেঙে দিল সাবেক মার্কিন নৌ সদস্যের। ইরানের অনেক ড্রোন আটকাতে সক্ষম নয় মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্রাম্প প্রশাসন। আজারবাইজানে ড্রোন হামলার ঘটনা অস্বীকার করে ইরান। মার্কিন সীমান্তে ৪,০০০ বছরের পুরনো ইরানি তলোয়ার জব্দ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। মার্কিন তেল ট্যাঙ্কারের ওপর আকস্মিক হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের এক বিশাল অংশ পরিবাহিত হয়। এই পথে যে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটলে তার সরাসরি বৈশ্বিক অর্থনীতির ওপর একটি বড় ধরনের প্রভাব ফেলে। বর্তমান বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ অত্যন্ত জরুরি, আর সেই জায়গায় যখন কোনো তেল ট্যাঙ্কারের উপর এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখন তা শুধু ওই দুটি নির্দিষ্ট দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো বিশ্বের সরবরাহ চেইন বা সাপ্লাই চেইনকে একটি বড় ঝুঁকির মুখে ফেলে দেয়। আন্তর্জাতিক রাজনীতি এবং ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরের এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই একটি স্নায়ুযুদ্ধ এবং আধিপত্য বিস্তারের নীরব লড়াই চলে আসছে। এই ধরনের ঘটনাগুলো সেই চলমান উত্তেজনারই একটি নতুন অধ্যায় হিসেবে দেখা দিচ্ছে। সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা প্রোটোকলগুলো সবসময়ই একটি নিরাপদ সমুদ্রপথ নিশ্চিত করার কথা বলে, কিন্তু যখন কোনো বাণিজ্যিক জাহাজের ওপর এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় তখন তা সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবং অনেক দেশই এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে দেখা যায় এমন ঘটনার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামের একটি আকস্মিক ওঠানামা লক্ষ্য করা যায়, যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন এবং আন্তর্জাতিক বাণিজ্যের খবরাখবর পছন্দ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটা একটি ঘটনা সবার দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে একটি প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করার কারণে একজন সাবেক মার্কিন নৌ সদস্য বা ভেটেরান অত্যন্ত কঠিন শারীরিক পরিণতির শিকার হয়েছেন। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে কোনো নাগরিকের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার একটি সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত, আর মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে, যাকে আধুনিক গণতন্ত্রের অন্যতম সূতিকাগার বলা হয়, সেখানে প্রথম সংশোধনী বা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নাগরিকদের বাকস্বাধীনতা এবং সমাবেশের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু যখন আন্তর্জাতিক কোনো ইস্যু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে একজন সাবেক সামরিক কর্মীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের কারণে নিজের হাত ভাঙার মতো গুরুতর আঘাত পেতে হয়, তখন তা পুরো প্রশাসন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি গভীর বিতর্কের জন্ম দেয়। আপনারা যারা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অধিকার নিয়ে সচেতন তারা জানেন যে একজন সাবেক নৌ সদস্য, যিনি নিজের জীবনের একটি বড় সময় দেশের প্রতিরক্ষার কাজে ব্যয় করেছেন, তার প্রতি এমন আচরণ সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমও সবখানে এই ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো সমাবেশ বা প্রতিবাদে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় তা তদারকি করা। কিন্তু সেই তদারকি করতে গিয়ে যদি ক্রাউড কন্ট্রোল ট্যাকটিক্স বা ভিড় নিয়ন্ত্রণের নামে এমন বল প্রয়োগ করা হয় যা একজন নাগরিকের স্থায়ী বা গুরুতর শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তবে তা ক্ষমতার অপব্যবহার হিসেবেই পরিগণিত হয়। এই ঘটনাটি শুধু একটি নির্দিষ্ট প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি বর্তমানে পশ্চিমা দেশগুলোতে নাগরিকদের মত প্রকাশের সীমানা এবং পুলিশের আচরণবিধি নিয়ে একটি বৃহত্তর বিতর্কের জন্ম দিয়েছে। আধুনিক সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল ইউএভি বর্তমানে একটি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে।
আর এই বিষয়টি আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে যখন সাবেক মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে তাদের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই ইরানের তৈরি বেশ কিছু ড্রোন আটকাতে সক্ষম নয়। আপনারা যারা সামরিক প্রযুক্তি এবং বিশ্ব প্রতিরক্ষার বিষয়ে খোঁজখবর রাখেন তারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের মতো বিশ্বের অন্যতম সেরা এবং ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা যে কোনো বড় ধরনের ব্যালিস্টিক মিসাইল বা যুদ্ধ বিমানকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু সমস্যাটি তৈরি হয়েছে একেবারেই অন্য একটি জায়গায়, আর তা হল অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল। বর্তমান সময়ের ড্রোনগুলো আকারে অনেক ছোট, এগুলো রাডার ফাঁকি দিয়ে খুব নিচ দিয়ে উড়তে পারে এবং এদের নির্মাণ ব্যয় অত্যন্ত কম। একটি কয়েক মিলিয়ন ডলারের অত্যাধুনিক মিসাইল দিয়ে মাত্র কয়েক হাজার ডলারের একটি ছোট ড্রোনকে ধ্বংস করা অর্থনৈতিকভাবে কখনোই একটি টেকসই সমাধান হতে পারে না। এই প্রযুক্তিগত এবং অর্থনৈতিক অসমতার কারণেই বিশ্বর শীর্ষ সামরিক পরাশক্তিগুলোও বর্তমানে ড্রোন হামলার বিষয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। সাবেক ট্রাম্প প্রশাসনের এই ধরনের একটি স্বীকারোক্তি মূলত আন্তর্জাতিক সামরিক অঙ্গনে একটি বড় ধরনের সতর্কবার্তা হিসেবে কাজ করছে। এটি প্রমাণ করে যে প্রচলিত সামরিক হার্ডওয়্যার বা সনাতন রাডার সিস্টেম দিয়ে আগামী দিনের যুদ্ধ বা প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ডাইরেক্টেড এনার্জি ওয়েপন বা লেজার প্রযুক্তি এবং মাইক্রোওয়েভ অ্যান্টি ড্রোন সিস্টেমের মতো নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা। এই খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট এবং গবেষণা খাতে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। আজারবাইজানের সীমানার ভেতরে একটি ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। যদিও ইরান এই ঘটনার সাথে তাদের যে কোনো ধরনের সম্পৃক্ততার কথা জোরালোভাবে অস্বীকার করেছে। আপনারা যারা আন্তর্জাতিক সীমান্ত রাজনীতি সম্পর্কে সচেতন তারা নিশ্চয়ই জানেন যে ইরান এবং আজারবাইজানের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন ভূরাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক মিত্রতার কারণে মাঝে মাঝেই কূটনৈতিক টানাপোড়েন লক্ষ্য করা যায়। আধুনিক যুগে সীমান্ত নজরদারি এবং সামরিক কার্যক্রমে ড্রোনের ব্যবহার এতটাই বেড়ে গেছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর এর প্রকৃত উৎস খুঁজে বের করা অনেক সময়ই একটি জটিল প্রক্রিয়ায় পরিণত হয়। আজারবাইজানের পক্ষ থেকে যখন এই ড্রোন হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় তখন স্বাভাবিকভাবেই আঙুল উঠেছিল প্রতিবেশী দেশের দিকে, কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে যে এই ধরনের কোনো উস্কানিমূলক কাজের সাথে তাদের কোনো যোগসূত্র নেই এবং তারা সবসময়ই তাদের প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। এই ধরনের পরিস্থিতিগুলো আন্তর্জাতিক কূটনীতিতে কতটা প্রভাব ফেলে তা আমরা ইতিহাস থেকেই জানতে পারি। যখন দুটি দেশের মধ্যে আস্থার সংকট তৈরি হয় তখন ছোট কোনো ঘটনাও বড় ধরনের কূটনৈতিক সংকটের জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন পারস্পরিক আলোচনা এবং স্বচ্ছতার। কোনো তৃতীয় পক্ষ বা অন্য কোনো রাষ্ট্র এই অঞ্চলের দেশগুলোর মধ্যকার সম্পর্ক নষ্ট করার জন্য এমন কোনো কাজ করছে কিনা তা গভীরভাবে তদন্ত করে দেখা প্রয়োজন বলে অনেক নিরপেক্ষ পর্যবেক্ষক মত প্রকাশ করেছেন। যে কোনো ধরনের সামরিক উত্তেজনা শুধু ওই দুটি দেশের জন্যই ক্ষতিকর নয়, বরং তা পুরো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থার বড় বড় প্রকল্পগুলোকে বাধাগ্রস্ত করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে যেখানে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি কর্মকর্তারা একটি নিয়মিত তল্লাশির সময় প্রায় ৪,০০০ বছরের পুরনো একটি প্রাচীন ইরানি তলোয়ার জব্দ করতে সক্ষম হয়েছেন। এই ধরনের ঐতিহাসিক নিদর্শন উদ্ধার হওয়ার ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের হাজার হাজার বছরের ইতিহাস এবং সংস্কৃতির অমূল্য সম্পদগুলো কিভাবে আন্তর্জাতিক কালোবাজারে পাচার হয়ে যাচ্ছে। আপনারা যারা ইতিহাস এবং প্রত্নতত্ত্ব নিয়ে পড়তে ভালোবাসেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে ব্রোঞ্জ যুগ বা লৌহ যুগের একটি তলোয়ার শুধু একটি ধাতব বস্তু নয়, এটি একটি আস্ত সভ্যতার নীরব সাক্ষী। প্রাচীন পারস্য বা বর্তমান ইরানের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং ৪,০০০ বছর আগের একটি তলোয়ার আমাদের সেই সময়ের মানুষের জীবনযাপন, যুদ্ধকৌশল, ধাতব প্রযুক্তির উৎকর্ষ এবং শিল্পবোধ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এমন অসংখ্য অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিছু অসাধু পাচারকারীর হাত ধরে তাদের মূল ভূখণ্ড থেকে চুরি হয়ে উন্নত দেশগুলোর বিভিন্ন প্রাইভেট কালেকশন বা গোপন বাজারে বিক্রি হয়ে যায়। মার্কিন কাস্টমস কর্মকর্তাদের এই সফল অভিযানটি আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে একটি বড় ধরনের বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। ইউনেস্কো কনভেনশন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশের চুরি যাওয়া বা অবৈধভাবে পাচার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তাদের নিজ দেশে বা অরিজিন কান্ট্রিতে ফেরত পাঠানো বা রিপ্যাট্রিয়েশন করা বাধ্যতামূলক। এই তলোয়ারটি উদ্ধারের পর ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকরা এটি নিয়ে নিবিড় গবেষণা শুরু করেছেন, যাতে এর সঠিক বয়স, তৈরির পদ্ধতি এবং এটি কোন নির্দিষ্ট রাজবংশ বা সাম্রাজ্যের অংশ ছিল তা নিখুঁতভাবে নির্ধারণ করা যায়। এই খবরটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে প্রতিটি দেশের উচিত তাদের নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণে আরও বেশি মনোযোগী হওয়া।